হ্যালো এভরিওয়ান, আপনারা এখানে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজকের ডেইলি স্টারের খুব গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল। আজকের এডিটোরিয়ালটা আমরা এমনভাবে ট্রান্সলেট করব যেভাবে ট্রান্সলেশন করলে আমাদের প্রিলিমিনারি এবং রিটার্ন প্রস্তুতি একসাথে হয়। এমনভাবে রিডিং করব, রিলেটেড হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি বের হবে এবং প্রত্যেকটা শব্দে কীভাবে আমরা ফরমেশন করা হয়েছে, ইন্টার পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কীভাবে করা হয় সেটা দেখব, এবং সেন্টেন্সের স্ট্রাকচার এবং সেন্টেন্সের ম্যাটাফোরিক্যাল বিষয়টা। এক কথায় আমরা ট্রান্সলেশনে আরও বিভিন্ন বিষয় একসাথে আমরা জানার চেষ্টা করব। ওকে, লেটস গো অন। এখানে বলা হচ্ছে প্রথম যেটা টাইটেল সেটা হচ্ছে এন্ড দিস মিনিংলেস ওয়ার উইদাউট ডিলে। আচ্ছা, এখানে যে এই যে সরাসরি বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে এন্ড মানে কি এটা আমরা জানি সবাই, সমাপ্ত করা, শেষ করা। সরাসরি যদি কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে ধরে নেবেন এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে প্রথমে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে এটা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে, রিকোয়েস্ট, ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি এই সমস্ত এক্সপ্রেশনগুলো যদি বোঝায় সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথমে যেটা মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ডু নট দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ দিয়ে শুরু হতে পারে, এগুলো মনে রাখবেন। এবং ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে নেভার দিয়ে শুরু হতে পারে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং ভার্বের বেস ফর্মে থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স কখনো ফার্স্ট টেন্সে বা ফিউচার টেন্সে হবে না, অর্থ প্রকাশ করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে ডো ছাড়া কোনো অক্সিলিয়ারি ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে হয় না, এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, দিস মিনিংলেস, আমরা জানি মিনিং এই শব্দটা কীভাবে গঠন হয়ে যায় সেটা যদি আমরা একটু দেখি। যেমন মিন অর্থ হচ্ছে অর্থ, এটা হচ্ছে একটা ভার্ব। যখন মিন হয় তখন হয়ে যায় এটা অ্যাডজেক্টিভ বা নাউন, জেরান বা প্রেজেন্ট পার্টিসিপল। যখন লেস হয়ে যায় তখন এটা একদম অর্থাৎ অর্থহীন। শব্দের পরে যদি লেস থাকে এটা একটা সাফিক্স, সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে, অর্থহীন। অর্থাৎ এটা নির্দিষ্টভাবে কিন্তু একদম অ্যাডজেক্টিভ। শব্দের পরে লেস থাকলে সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করবে। ওয়ার, এই অর্থহীন যুদ্ধ, এখানে ওয়ারটা হচ্ছে একটা নাউন, এটা নাউন। এরপরে মিনিংলেস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে দিসও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। উইদাউট, এটা একটা প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন। উইথ প্লাস আউট, দুইটা প্রেপোজিশন মিলে একটা হলে সেটাকে বলা হয় ডাবল প্রেপোজিশন। ডিলে, ডিলে মানে কি দেরি করা, এটা সচরাচর ভার্ব ফোর্থে ইউজ করা হয়। খেয়াল করেন, এখানে একটা পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি। কিন্তু এখানে প্রেপোজিশনের পড়া হওয়াতে এটা হচ্ছে প্রেপোজিশনের পরে সবসময় নাউন হয়। তাহলে এখানে যেটা বলা হচ্ছে বিলম্ব ছাড়া খুব দ্রুত এই অর্থহীন যুদ্ধটা সমাপ্ত করতে হবে, শেষ করতে হবে। এটাকে আমরা বলতে পারি এটা একটা সিম্পল সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের। এরপর ওটা যেটা দেখেন, যেটা সাবটাইটেল এসকেলেশন, এসক্যালেট থেকে এসক্যালেশন সংযুক্ত করে নাউন হয়েছে। এসক্যালেশন মানে কি, যেটা কোনো একটা পরিস্থিতি যখন খুব গুরুতর আরোপ করে, তীব্রতা, মাত্রা অতিরিক্ত কোনো কিছু প্রকাশ করতে এসক্যালেশন বলা হয়। শব্দের মধ্যে যদি কোনো এসক্যালেশন থাকলে সেটাকে বলতে পারেন, এটা ফিগার অফ স্পিচের ভাষা, এটাকে বলা হয় হাইপারবোল। অর্থাৎ কোনো বিষয়কে একদম বাড়িয়ে বলা বা অতিরঞ্চিত করে বলা, মাত্রা অতিরিক্ত প্রকাশ করে, সেটাকে বলা হয় এসক্যালেশন এবং এটাকে বলা হয় হাইপারবোল। তাহলে আমরা বুঝতে পেরেছি হাইপারবোল কোনটা। যেমন আমি বলতে পারি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মধ্যে বলেছে 10,000 আই এট এ গ্ল্যান্স, এক নজরে আমি 10,000 একসাথে দেখে ফেলেছি। এই যে এটা হচ্ছে বাড়িয়ে বলা কোনো কিছুকে, যদিও এখানে কিন্তু মাত্রা অতিরিক্ত একদম বাড়িয়ে বলছে না, এটা কিন্তু বাস্তব কথা, তবে এটাকে হাইপারবোল আমরা বলতে পারি। ইন ইউএস ইসরায়েল ওয়ার, যেটা ইউএস এবং ইসরায়েল যুদ্ধ, এখানে যদি দেখেন এই যে এখানে ইউএস কিন্তু ইসরায়েল কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ ওয়ার কিন্তু এখানে নাউন। তাহলে কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু আর নাউন হচ্ছে না, যদিও কিন্তু এগুলো প্রপার নাউন, এগুলোকে বলতে হবে এখন প্রপার অ্যাডজেক্টিভ।
অর্থাৎ প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। এবং এখানে আরেকটা বিষয় বলতে পারি, ইউএস আর ইসরায়েলের মাঝখানে এখানে হাইফেন আছে বিদায় দুইটা ওয়ার্ড মিলে কিন্তু একটা ওয়ার্ড হয়ে গিয়েছে। আমরা একের অধিক ওয়ার্ড বললে কিন্তু সেটাকে বলি ফ্রেজ, কিন্তু এখানে ফ্রেজ হচ্ছে না হাইফেন থাকাতে, এটা একটা কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে এই যে মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধের মাত্রা অতিরিক্ত অতিমাত্রা, যেটাকে বলা হচ্ছে যে একদম খুব হাই রাইজ, খুব দ্রুত বৃদ্ধি, মাত্রা অতিরিক্ত, যেটা গুরুতরভাবে ইরানের উপর যে তীব্রতর একটা মানে হামলা, গুরুতর হামলা, একটা মানে অভিযোগ করা হচ্ছে এখানে ডিপলি অ্যালার্মিং, যেটা হচ্ছে একদম আমাদের জন্য খুব গভীর শোকাহত, গভীর আতঙ্কের বিষয়। এখানে অ্যালার্মিং বলতে কি, যেটা আতঙ্কের বিষয় বলা হচ্ছে। এখানে অ্যালার্মিং শব্দটাকে কিন্তু এখানে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। মানুষ যেভাবে ভয় ফেলে কিন্তু আতঙ্ক হয়, ঠিক এরকম কিন্তু মানুষের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, এটা একটা পার্সনিফাই করা হচ্ছে। আর এখানে অ্যালার্মিং হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ এবং ডিপলি হচ্ছে দ্য ডিপ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর অ্যালোয়া যুক্ত করলে সেটা হচ্ছে দ্য অ্যাডভার্ব। এখানে এটা অ্যাডভার্ব হয়েছে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। এখানে কোনো ফাইনিট ভার্ব সাবজেক্ট নয়, সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা ফুল এই অংশটা একদম এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা ফ্রেজ, এবং এটা টাইটেল আছে বিধে এটাকে নাউন ফ্রেজ বলতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ভিতরে কি আছে বিস্তারিত একটু চেষ্টা করব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা না দেখেই পুরোটাই দেখবেন। আমি যতটুকু ভিডিওটা কভার করতে পারি ততটুকু দেখবেন, তখন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কীভাবে আপনারা একসাথে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিং বলেন, একসাথে প্রিলিমিনারি রিডিংয়ের মাধ্যমে রিটেন প্রিলিমিনারি কীভাবে নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা প্রস্তুতি নিতে পারি। এখান থেকে অনেকগুলো বিষয় চলে আসে। এরপর ওরা দেখেন, ইট ইজ এক্সট্রিমলি ডিস্ট্রেসিং মানে কি, যেটা খুব দুঃখজনক, এক্সট্রিমলি যেটা চরম লেভেলের, অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব ডিস্ট্রেসিং এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে ফুলটা মিলে আমরা এটাকে কি বলতে পারি, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। অ্যাডভার্ব প্লাস শুধু অ্যাডজেক্টিভ থাকলে তখন এটাকে আমরা বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি এরপরে যদি একটা নাউন থাকতো তখন এটাকে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এরপরে যদি নাউন থাকতো তখন আবার এটাকে নাউন ফ্রেজ বলতাম। এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলার আরেকটা লজিক আছে, এখানে ইজ দেখতে পাচ্ছেন, এটা একটা এখানে কিন্তু মেইন ভার্ব, এবং এই যে টু বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে এটা হচ্ছে যে লিঙ্ক ইন ভার্ব। আমরা জানবো লিঙ্ক ইন ভার্ব কোনগুলা। লিঙ্ক ইন ভার্ব যে এম ইজ আর ওয়াজ ওয়ার বিভার্ব আপাতত এতটুকু মনে রাখবেন, এগুলো যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে, তখন এগুলো লিঙ্ক ইন ভার্ব। সচরাচর ভার্বের পরে যখন অবজেক্ট হয় না তখন এটা এখানে অ্যাডভার্ব হয়, কিন্তু লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এই কারণে কিন্তু লিঙ্ক ইন ভার্বটা চিন্তা হচ্ছে, যেখানে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছে। এখন এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ এই যে এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। টু সি, এই দুঃখজনক বিষয়টা দেখতে, এটা দুঃখজনক ইনফিনিটিভ। দ্য এসক্যালেশন ইন দ্য ওয়ার্ড অফ সয়েস, এই যে সয়েস শব্দটা এটা নাউন অর্থে ইউজ করা হয়েছে। এটার ভার্ব হচ্ছে তো কি সোজ হচ্ছে এটার ভার্ব। তাহলে এটা ভার্ব থেকে নাউন কেন হয়েছে, প্রেপোজিশনের পরে নাউন হয় এই জন্য। তাহলে এখানে যে বিষয়টা দুঃখজনক বিষয়টা, যে যুদ্ধের যে বিষয়টা মাত্রা অতিরিক্ত, তীব্রতর, গুরুতর, যেটা দেখতে মনে হয়, যেটা আমাদেরকে খুবই হতাশ করে। বিন ওয়েজড, আমরা জানি ওয়েজ অর্থ মজুরি, কাজ করার পরে যেটা কিন্তু শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে ওয়েজ বলা হচ্ছে। এটা ফেসিপস্তে করা হয়েছে, নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই যে বিন, এটা ফেসিভ অংশের মধ্যে ইউজ করা হয় এবং বিনের পরে সর্বদা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে ফেসিভ অংশ, অর্থাৎ এখানে ওয়েজ বলতে মজুরি বোঝাচ্ছে না। এখানে ওয়েজ মানে হচ্ছে যে রানিং, যেটা চলমান, যেটা লিড করা হয়েছে, যেটা চালানো হয়েছে। এটা একটা ম্যাটাফরিক্যাল মিনিং। বাই দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল, অর্থাৎ ইউনাইটেড স্টেট এবং ইসরায়েলের নেতৃত্বাধীন যে যুদ্ধটা চলমান, এগেনস্ট ইরানের বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে। এখানে একটা বিষয় দেখেন, ইউনাইটেড স্টেটসের আগে আর্টিকেল দিয়ে হয়েছে কিন্তু ইসরায়েলের আগে হয়নি। ইসরায়েলের মধ্যে একটা
ওয়ার্ড দিয়ে দেশের নাম, একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত দেশের নামের পূর্বে কিন্তু আর্টিকেল দিয়ে হয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা এটা একটা মেইন ক্লজ বলতে পারি, কারণ একটা সাবজেক্ট পেয়েছি, একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। তাহলে এই যে অ্যাজ এটা হচ্ছে যে একটা ক্লজ মার্কার বা কনজাংশন, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে একটা কনজাংশন, এবং এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন থাকবে, তখন পরবর্তী অংশটাকে আপনি সাবঅর্ডিনেট ক্লজ বলবেন। এটা হচ্ছে যে পরবর্তী যেটা অংশ সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইট এনগালফ শব্দের আগে যদি ইএন এটা যদি প্রেফিক্স হিসাবে থাকে, তখন শব্দটা সর্বদা ভার্ব অর্থ হবে। যেমন আমি যদি বলি আপনাদেরকে অ্যাবেল সক্ষম, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আপনি ইএন যুক্ত করেন প্রেফিক্স, তাহলে ইনেবল সক্ষম করা, এটা ভার্ব হয়ে গিয়েছে। ঠিক অনুরূপভাবে এখানে যেটা গ্রাস করে ফেলতেছে, দ্য এন্টায়ার মিডল ইস্ট সমগ্র মধ্যপ্রাচ্যকে, অ্যান্ড থ্রেটেনিং নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যদি যেটার আগে সাবজেক্ট আছে সেটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। ওই ক্লসে ওই সেন্টেন্সে যদি আরও যদি ভার্ব থাকে ফাইনাইট ভার্ব, বাকি সবগুলো ভার্ব নন ফাইনাইট ভার্ব, একাধিক ভার্ব থাকলে সেটা দুইটা ভার্ব থাকলে এটা ভার্ব প্লাস আইএনজি হয় সেকেন্ড ভার্বটা বেশিরভাগ ক্ষেত্রে। এটা হুমকি, নট অনলি দ্য রিজিয়ন, এই অঞ্চলটা শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলটার জন্য হুমকি না, বাট অলসো দ্য গ্লোবাল ইকোনমি, যেটা বৈশ্বিক একদম অর্থনীতির জন্য এটা বিশাল একটা হুমকি। অর্থাৎ ফুল বাক্যটাকেই যদি আমরা যদি বিশ্লেষণ করি, এখানে প্রথম যেটা নট অনলি বাট অলসো, এই যে নট অনলির পরে আর্টিকেল প্লাস নাউন, বাট অলসোর পরে আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউন ফ্রেজ নট বাট অলসোর পরে নাউন ফ্রেজ। নট অনলির পরে যেটা হয় বাট অলসোর পরেও সেটা হয়, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। এটা একটু মনে রাখবেন, যেটাকে বলা হয় বাক্যের সমান্তরাল, অর্থাৎ নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড এগুলোর আগে পরে সেম ওয়ার্ড সেম ফ্রেজ সেম ক্লজ। তাহলে এখানে বাক্যটার মধ্যে আগেরটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, পরেরটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, ফুল একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা যেটা বুঝতে পেরেছি। আর ফুল বাক্যটাকে ট্রান্সলেশন করলে যেটা বুঝি, ইরানের বিরুদ্ধে ইউনাইটেড স্টেট এবং ইসরায়েলের নেতৃত্বাধীন যে যুদ্ধটা পরিচালিত হয়েছে, যে যুদ্ধের মাত্রা তো অতিরিক্ত মাত্রায়, সেটা আমাদের জন্য খুবই হতাশার বিষয়। কারণ যেটা মধ্যপ্রাচ্যকে যেমন গ্রাস করে ফেলেছে, এবং শুধু এটা মধ্যপ্রাচ্যকে কি হুমকির মধ্যে রেখেছে সেটা না, সমগ্র বিশ্বের অর্থনীতিকে হুমকির মধ্যে রেখে দিয়েছে। এখানে গ্লোবাল এটা অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে দ্য গ্লোভ, এই যে গ্লোভ, গ্লোভ থেকে এটা গ্লোবাল হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি, তারপরে পরবর্তী অনুশীলনের মধ্যে চলে যাচ্ছি, তখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আমি একটু কালারটা আর একটু ছোটো করেছি, এরপর ওটা দেখেন। দ্য শিফট ইন অবজেক্টিভ, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, শিফট ইন মানে স্থানান্তর করা বা পরিবর্তন হওয়া, অর্থাৎ উদ্দেশ্য পরিবর্তন। তার মানে এখানে বোঝানো হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর যে তারা অজুহাত করতেছে, এক এক সময় এক এক রকম অজুহাত অভিযোগ করতেছে, এই জন্য তাদের উদ্দেশ্য পরিবর্তন। অফ দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল ওয়ার, ইউএস এবং এটাকে ইউএস এবং ইসরায়েল হামলা চালিয়েছে বিধে একসাথে তাদেরকে এখানে বলা হচ্ছে ইউএস এবং ইসরায়েল ওয়ার বলা হচ্ছে। এখানে এই যে রেঞ্জ ইন ফ্রম মানে হচ্ছে হতে থেকে পর্যন্ত, তাদের এই উদ্দেশ্যগুলা কোত্থেকে কি পর্যন্ত দেখেন। সো কল তথাকথিত ডিনিউক্লিয়ারাইজেশন, এখানে দেখেন শব্দটাকে যদি বিশ্লেষণ করি, যেমন নিউক্লিয়ার, আমরা নিউক্লিয়ার মানে কি পারমাণবিক, যেটা বোমাকে ইন্ডিকেট করে। এখন যখন এটা নাউন অর্থে ইউজ করা হয়েছে, যখন আইজেটি বা আইএসি যুক্ত করবেন, এখন ভার্ব হয়ে গেছে পারমাণবিকায়ন করা, অর্থাৎ পারমাণবিক বিষয়ে পরিণত করা কোনো একটা, এটাকে বলা হয় নিউক্লিয়ারাইজ। তাহলে শব্দের পরে যদি সাফিক্স হিসেবে আইজেটি যুক্ত হয় সেটা ভার্ব অর্থে রূপান্তর হয়। আবার এটাকে করেন সংযুক্ত করেছে, তাহলে আবার নাউন হয়ে গিয়েছে। আবার যখন শব্দের আগে যখন প্রেফিক্স হিসেবে ডি এনেছে, তখন এটা বিপরীত অর্থ হয়ে গিয়েছে। তাহলে ডি নিউক্লিয়ারাইজেশন মানে হচ্ছে যেটা হচ্ছে
মানে ইরানের বিরুদ্ধে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক বোমা বানাচ্ছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এটাকে মুক্ত করা, পারমাণবিক বিষয় থেকে একদম তাদেরকে অবমুক্ত করা, এটা একটা বিষয় ইরানকে টু রেজিম মানে শাসন, চেঞ্জ এখানে নাউন অর্থ ইউজ করা হচ্ছে, ভার্ব না, অর্থাৎ তাদের শাসন অবস্থার পরিবর্তন। অ্যান্ড ডেমোক্রেটাইজেশন, এই যে ডেমোক্রেসি থেকে, ডেমোক্রেসি মানে কি আমরা জানি, ডেমোক্রেসি মানে হচ্ছে তো গণতন্ত্র, এটার একটা বিপরীত শব্দ আছে খুব সুন্দর, অটোক্রেসি। এই শব্দটাকে কীভাবে বিশ্লেষণ করে দেখেন, এই শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, এই যে দেখেন অটো মানে কি নিজে নিজে, অর্থাৎ যে শাসনটা নিজে নিজে হয়, একজন ব্যক্তির মাধ্যমে হয়, সেটাকে অটোক্রেসি বলা হচ্ছে। আর ডেমো মানি, এই যে ডেমো মানি হচ্ছে কি জনগণ, ডেমোগ্রাফিক বলে আমরা, যেটা জনগণ মানুষকে বোঝায়, এই জন্য শব্দের পর যদি রেসি থাকলে ডেমোক্রেসি, তখন এটা শাসন বোঝাবেন। ডেমোক্রেসি মানে অর্থাৎ ডেমো মানে জনগণ, ক্রেসি মানে শাসন, জনগণের শাসন। শব্দটা কীভাবে বিশ্লেষণ করছে একটু দেখেন। আমার কোর্সে আমি এভাবেই কিন্তু মানে শব্দ থেকে শুরু করে প্রত্যেকটা ফ্রি হ্যান্ড রাইটিং এবং প্রিলিমিনারির জন্য প্রস্তুতির জন্য যেভাবে একদম গ্রামার থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে একটা সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করবেন, গ্রামার সব কিছু একসাথে কিন্তু আমি অ্যানালাইসিস করার চেষ্টা করবো। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা যদি আগ্রহী হন আমার কোর্সটাতে ভর্তি হয়ে যান। আমি একদম নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি ঈদের পর থেকে কিন্তু আমি কি ব্যাচ শুরু করবো। ইতিমধ্যে অনেকজন কিন্তু কি অ্যাডমিশন হয়ে যাচ্ছেন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কোর্সের বিষয়ে যদি কিছু জানতে চান। আচ্ছা, অর্থাৎ ডেমোক্রেটাইজেশন মানে হচ্ছে তো গণতন্ত্র, অর্থাৎ গণতান্ত্রিকায়ন করা। মানে তাদের অভিযোগ হচ্ছে যে ইরানে কোনো গণতন্ত্র নাই, তাদের অভিযোগ। তাহলে এই যে দেখেন হ্যাভ অলরেডি কাউজড, যেটা ঘটিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি থাকবে সবসময় প্রেজেন্ট পারফেক্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। এতক্ষণ পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব এবং ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, এই যে এই অংশটা অলরেডি বাদ দিলে ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব যতক্ষণ খুঁজে পাচ্ছি না ততক্ষণ মনে করবেন বাক্যের শুরু যদি শুরু হয় ততক্ষণ সাবজেক্ট। তাহলে এই যে এখান থেকে 10-15 থেকে এতটুকু পর্যন্ত একদম সাবজেক্ট, এই ফুল সাবজেক্টটা এটাকে নাউন ফ্রেজ। তাহলে দেখেন একটা বাক্য সিম্পল অনেক বড়, কিন্তু আমি একটা সিম্পল সেন্টেন্সকে অনেক বড় করে লিখতে পারি। কীভাবে? আমি একটা সাবজেক্টকে, একটা অবজেক্টকে অনেক বিশাল আকারে ফ্রেজ রূপান্তর করি। অর্থাৎ যেটা, তাহলে এটাকে আমি পর্যন্ত কেন বলেছি রেঞ্জিং ফ্রম, মানে তাদের একদম পারমাণবিক বোমা মুক্তকরণ থেকে শুরু করে, তাদের রেজিম চেঞ্জ করা থেকে শুরু করে একদম গণতান্ত্রিকায়ন করা পর্যন্ত। এই জন্য এখানে রেঞ্জিং ফ্রমটা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছে। এই জন্য বলা হচ্ছে যে তাদের অবজেক্টিভ কিন্তু এক এক সময় এক একটা উদ্দেশ্য। কোনো সময় বলা যায় তাদের এখানে ডেমোক্রেসি নাই, মানুষের অধিকার নাই, এই জন্য হামলা করা হচ্ছে, অথবা পারমাণবিক বোমা আছে এই জন্য হামলা করা হচ্ছে এক এক সময়, অথবা তাদের বলা হচ্ছে তাদের পছন্দ অনুসারে এখানে কোনো শাসন ব্যবস্থা নেই এই জন্য পরিবর্তন করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে এখানে এডিটোরিয়ালের মধ্যে শিফটিং অবজেক্টিভ, পরিবর্তন হচ্ছে, শিফটিং। এখানে শিফটিং শব্দটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অর্থে ইউজ করা হয়েছে। আচ্ছা, হোয়াইড স্প্রেড ডিসরাপশন মানে কি ব্যাপক, উশৃঙ্খল, এটাও একটা হাইপারবোল, খুব মানে সব কিছুকে চুরমার করে দিচ্ছে, মানে সমগ্র বিশ্বের। যেমন আমাদের দেশের ইকোনমি, আমরা এখন শুধু এটা মিডল ইস্টে না, এই জ্বালানির ঘাটতির জন্য কিন্তু একদম উৎপাদন থেকে শুরু করে মিল ফ্যাক্টরি পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে এটা হচ্ছে তো বর্তমানের একটা মুদ্রাস্ফীতির কিন্তু প্রভাব পড়তে যাচ্ছে পৃথিবীর জন্য। এটাকে বলা হচ্ছে ওয়াইড স্প্রেড ডিসরাপশন এবং হাইপারবোল। এটা এরকম কোনো একটা কথাকে যখন আপনি মানে এক্সামিনারকে কিন্তু খুব গুরুতরভাবে বোঝাতে চাচ্ছেন, তখন এটা হাইপারবোলে লিখবেন। এটাকে একটা লিটারারি ফিগার বা লিটারারি স্পিচ বলতে পারি আমরা, ফিগার অফ স্পিচের ভাষায়। এর ফলে বলা হচ্ছে কনসিকুয়েন্সেস সাবজেক্ট আর বিন, এই যে প্রভাব আর বিন ফেল্ট, যেটা অনুভব করা হচ্ছে, ফেসিভ সেন্টেন্স। এই যে কেন অনুভব কারা করতেছে? আমরা করতেছি, সারা বিশ্বের জনগণই করতেছে, রাষ্ট্রগুলোই করতেছে, কিন্তু যারাই করতেছে তারা এখানে কিন্তু সাবজেক্টে নাই। মানে যে প্রভাবগুলো হচ্ছে সেটাই সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, তখন এটা ফেসিভ। এবং কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ, কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ বলে এখানে একটা বিন আনতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ ফ্রম ফার্মিং ফিল্ড, যেটা কৃষি জমি থেকে শুরু করে ফ্যাক্টরি ফ্লোর, একদম কারখানার ফ্লোর পর্যন্ত থেকে
টু ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কস, একদম পরিবহন পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেকটা জ্বালানির উপর কিন্তু প্রত্যেকটা কিছু কিন্তু মানে ইন্টারনালি কিন্তু বা এক্সটার্নালি কিন্তু রিলেটেড। তো জ্বালানির উপর প্রভাব পড়া মানে সব কিছুর উপর প্রভাব পড়া, মূল্যর মধ্যে, মুদ্রাস্ফীতির মধ্যে। এফেক্ট নন ফাইনিট ভার্ব, পিপল, মানুষকে এটা প্রভাব করতেছে। এখানে এফেক্ট এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ইতিমধ্যে এখানে একটা ভার্ব হয়ে ফাইনিট ভার্ব হয়ে গিয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা একটা ক্লজ পেয়েছি। যেহেতু এখানে কোনো কনজাংশন না, তাহলে আমরা বুঝবো যে একটা ক্লজ। কনজাংশন থাকলে একের অধিক ক্লজ আছে, তাহলে এটা নন ফাইনিট ভার্ব। আমি আগেও বলেছি একের অধিক ভার্ব থাকলে সেকেন্ডটা নন ফাইনিট ভার্ব, এবং দুইটা ভার্ব থাকলে এটা ভার্ব প্লাস আইএনজিতে রূপান্তর করবে অধিকাংশ ক্ষেত্রে। তাহলে একটা সেন্টেন্সে যখন সিম্পল সেন্টেন্স, একটা ক্লজে যখন দুইটা ভার্ব রাখবেন, যেটার আগে সাবজেক্ট আছে সেটা ফাইনিট ভার্ব, আর আরেকটা এটা নন ফাইনিট ভার্ব। এটা দুইটা ভার্ব অধিকাংশ ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে যেটা বিষয়টা আমি বলেছি সেটা হচ্ছে এটার নাউন হচ্ছে দি ইফেক্ট, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এ দিয়ে হলে এটা, যদি এ দিয়ে হতো ভার্ব, ই দিয়ে হলে নাউন। পিপল অ্যাক্রস দ্য গ্লোব, সারা বিশ্বব্যাপী। এখানে অ্যাক্রস মানে কি? এই প্রেপোজিশনের কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আছে। যেমন এখানে এটা একটা রাস্তা, আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি, তখন এটা অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। আবার অ্যাক্রস দ্য বর্ডার মানে কি? অর্থাৎ বর্ডার অতিক্রম করে অন্য দেশে চলে, মানে সীমানা অতিক্রম করে চলে যাওয়া, এটাকেও আমরা অ্যাক্রস বলতে পারি। আবার ওভার দ্য ওয়ার্ল্ড, থ্রো আউট, সমগ্র বোঝাতেও কিন্তু আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি। এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। আপনারা এটার বাকি অংশটা আমি যেভাবে ট্রান্সলেট করেছি এভাবে ডেইলি স্টার থেকে এটা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তা আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে এতটুকু থাকবে। আমি ইফতারের আগে ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করেছি, এখন ইফতারের টাইম হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ নেক্সট পার্টে কিন্তু আপনাদের সাথে কথা হবে। আর আরেকটা বিষয় যেটা আমি ইনফর্ম করতে যাচ্ছি, আমি একটা নিউ বেজ নিউজ পেপার অ্যানালাইসিস এবং বেসিক গ্রামার প্লাস একসাথে সমন্বয় করে প্রায় 4 মাসের একটা কোর্স শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ঈদের পর থেকে আমি শুরু করব। ফি হচ্ছে 1000 টাকা এবং সপ্তাহে 2টা করে ক্লাস হবে, এবং প্রায় 4 মাসের যে কোর্সটা করলে একসাথে প্রিলিমিনারি এবং রিটার্নের ব্যাংক এবং বিসিএস এর একসাথে উপস্থিত হবে ইংলিশের, এবং এখান থেকে একদম ভোকাবুলারি থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিং, গ্রামার, বেসিক অ্যাডভান্স লেভেলের সামগ্রিক একটা কিন্তু মানে কম্বাইন্ড একটা প্রিপারেশন হবে আশা করি। যারা আগ্রহী তারা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, নাম্বার যেটা দেওয়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি অনুরোধ করব দ্রুত ভর্তি হয়ে যান। আমি 100 দিনের উপর হলে কিন্তু আর অ্যাডমিশন নিব না এই মানে ব্যাচে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।